আগামী নির্বাচনে সব আসনে একক প্রার্থী দিতে চায় এনসিপি। জোট হলে পাল্টাতে পারে সমীকরণ। ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতারা। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের একটা বড় অংশের আমরা সমর্থন পাবো বলে আমরা বিশ্বাসী। সারা দেশের সবগুলো জায়গাতেই আমরা প্রার্থিতা করব। ৩০০ আসনে যেন প্রার্থী দিতে পারি সে ধরনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। নির্বাচনের তুলনায় সংস্কারকেই দেওয়া হয়েছে প্রাধান্য। সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। এলডিসি উত্তরণে সত্য জটিলতায় পড়বে ওষুধ শিল্প। বাজার হারানোর শঙ্কা, কৌশলী না হলে বাড়বে উৎপাদন ব্যয়। হকারদের দখলে চট্টগ্রাম শহরের বেশিরভাগ সড়ক ও ফুটপাত। উচ্ছেদ অভিযান নিয়ে লুকোচুরি। ইভিনিং পে মার্কেট চালুর পরিকল্পনা। রাশিয়ার হয়ে যুদ্ধ করা ব্রাহ্মণবাড়িয়ার আকরামে মৃত্যুতে শোকের ছায়া। মরদেহ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সে তো নিয়া দুজন মাঝে নিয়ে লাগাই দিছে। আমার ছেলের লাশটা বিচাই। ভুল বোঝাবুঝির কারণে গাজায় চিকিৎসক হত্যার 1 মাস পর ইসরায়েলি রিপোর্ট। আরও 30,000 তরুণকে নিয়োগ দিল হামাস। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে কোনো রাজনৈতিক দলের সাথে নির্বাচনী জোট হলে সমীকরণ পাল্টাতে পারে বলেও জানিয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জোট ছাড়াও নির্বাচন করলে এনসিপি খারাপ ফলাফল করবে না প্রত্যাশা তাদের। লামিয়া তিথির রিপোর্ট। সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তবে নির্বাচন যখনই হোক ভোটের প্রস্তুতিতে পিছিয়ে থাকতে চায় না গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের নতুন দলটি। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা সম্ভাব্য নির্বাচনী আসনে গণসংযোগ ও সভা সমাবেশ শুরু করেছে। ঈদের ছুটিতে চালিয়েছে নির্বাচনী প্রচারণা। নতুন দল হিসেবে জাতীয় নির্বাচনে কতটি আসনে প্রার্থী দিতে চায় এনসিপি? সদস্য সচিব বলছেন সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে তাদের। খুব অল্প সময়ে জনগণের পক্ষ থেকে যে সাড়া পেয়েছি, তাতে করে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের একটা বড় অংশের আমরা সমর্থন পাবো বলে আমরা বিশ্বাসী। সারা দেশের সবগুলো জায়গাতেই আমরা প্রার্থিতা করব। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, কারণ এটা দুটো অংশ। একটা হলো এটার সাথে নির্বাচনের প্রশ্ন জড়িত এবং একই সাথে এটা আমাদের সংগঠন বিস্তৃত করার প্রশ্ন। ফলে আমরা সারা দেশেই কমিটি দিচ্ছি এবং সারা দেশেই প্রার্থী ৩০০ আসনে যেন প্রার্থী দিতে পারি সে ধরনের প্রস্তুতি নিচ্ছি। নতুন দল হিসেবে প্রথম নির্বাচনে বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোটের পরিকল্পনা কি আছে এনসিপির? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শীর্ষ নেতারা। বাংলাদেশে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের সঙ্গেই আমাদের ফর্মালি ইনফরমালি বিভিন্ন সময় আমাদের কথাবার্তা হচ্ছে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেশের স্বার্থে কর্মসূচি আদর্শের মিল রেখে আমরা বড় বৃহত্তর কোনো জোটের দিকে অগ্রসর হতেও পারি। জোট করব কিংবা জোট করব না কোনো সিদ্ধান্ত আমরা এখনো নিই নাই। নির্বাচন আসলে অনেক ধরনের নির্বাচন কেন্দ্রিক জোট হয়, সেটা যেটাই হোক আমাদের নেতৃত্বে জোট হবে, আমরা কোনো জোটে জয়েন করব না। এককভাবে নির্বাচন করলে এনসিপি প্রার্থীদের ভরাডুবি হবে এমন প্রচারকে কিছু রাজনৈতিক দলের অপপ্রচার মনে করে দলটি। জনগণের দাবির প্রেক্ষিতে যখন সময় আসবে তখনই আসলে প্রমাণিত হবে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের কতটা ভরসা এবং সমর্থন পেয়ে রাজনীতিতে তারা তাদের কার্যক্রমকে দীর্ঘায়িত করবে। বাংলাদেশের জনগণের মানসিকতা এত ভয়াবহভাবে বদলে গেছে, এত গভীরভাবে বদলে গেছে যে প্রচলিত দলগুলোর উপর তারা আর আস্থা রাখতে পারছে না। আমরা যদি সাংগঠনিক সক্ষমতা দেখাতে পারি, সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে পারি সারা দেশে, তাহলে এবারে নির্বাচনই অনেক বড় অঘটন করতে পারে, যেটা এখন হয়তো কল্পনা করা যাচ্ছে না। শীর্ষ নেতারা বলছেন রাজনীতির মাঠে নতুন হলেও নির্বাচনের আগে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নতুন প্রজন্মের গ্রহণযোগ্যতাকে অর্জনে কাজ করে যাবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত ভাগ্নে সন্দেহে আলী হায়দার রতন নামে একজনকে রমনা থানায় হস্তান্তর করেছে ছাত্র জনতা। রোববার রাত 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তার পরিচয় কি তা যাচাই বাছাইয়ের পরেই জানানো হবে বিস্তারিত। এদিকে আটকের খবর শুনে রাতেই থানায় জড়ো হন রতনের বেশ কয়েকজন বন্ধু স্বজন। তাদের অভিযোগ, মব তৈরি করে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে পরিচয়ে তাকে আটক করা হয়েছে, যা সত্যি নয়। স্থানীয় সরকার অথবা জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেই সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তবে কমিশন মনে করে স্থিতিশীলতা আনার জন্য স্থানীয় সরকার নির্বাচনই আগে হওয়া উচিত। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনের তুলনায় সংস্কারকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার প্রায় 2 মাস পর দেয়া হলো চূড়ান্ত প্রতিবেদন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, কোন নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। তবে বর্তমানে দেশের শূন্যতা বিরাজ করায় বৈধ নেতৃত্ব আনতে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন। দাবি করেন, মূল সংস্কার না করে ভোট হলে তা ফলপ্রসূ হবে না। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন আইন একত্র করে একটি একক আইনের সুপারিশ করা হয়েছে। আছে স্থানীয় সরকারের অর্থায়ন বাড়ানোর প্রস্তাব। সেই সাথে জেলা পরিকল্পনা ও জেলা বাজেট সিস্টেম প্রণয়ন করার কথাও বলা হয়েছে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন, অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন। রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে কাউন্সিলররা নির্বাচিত হবেন। পরে তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান কিংবা মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও কার্যক্ষম করে এর নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে। নারীদের 1/3 আসনের বদলে 1/3 ওয়ার্ড সংরক্ষণের পক্ষে মত দিয়েছে কমিশন। মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। মেম্বারের পরে চেয়ারম্যান পৃথিবীর বহু দেশে হচ্ছে, আমার এখানে পার্লামেন্টও তাই হচ্ছে। এক চেয়ারম্যানই সব ডিসিশন নিল, এটা কোনো গণতন্ত্র না। 3টা ওয়ার্ড আপনি নির্ধারণ করবেন, এই 3টা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না, ফলে উনি একটা ওয়ার্ড পাবেন। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন হেলথ সেন্টার মিলিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেন্টার, উপজেলাতে ফৌজদারি ও দেওয়ানি উভয় ক্ষেত্রেই পূর্ণাঙ্গ আদালত স্থাপন, গ্রাম আদালত বিলুপ্তি এবং থানায় সালিশ বন্ধের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার কমিশন করার ব্যাপারে দেওয়া হয়েছে খসড়া আইন, যেখানে সব সুপারিশ বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে সেই কমিশন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠকেও চূড়ান্ত বোঝাপড়া হয়নি। মঙ্গলবার হবে আরেক দফা বৈঠক। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, এমন প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি। বলেছে, 2 টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার উপর দলীয় অবস্থান, মতামত নিয়ে কমিশনের সাথে বৈঠক করতে রোববার দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির প্রতিনিধি দল। সকাল 11টায় শুরু হয় মুলতবি বৈঠক। আলোচনা শুরু হয় প্রথম দিনের বৈঠকে ঐক্যমত হওয়া বেশ কিছু বিষয় চূড়ান্ত করার মাধ্যমে। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার স্থানীয় সরকার শক্তিশালী করার ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি। তবে সাংবিধানিকভাবে নয়, বিষয়টি আইনিভাবে সম্পন্নের পরামর্শ দিয়েছে দলটি। সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি
এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। তবে ছিল অনেক বিষয়ে বিরোধিতাও। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি। টানা 2 বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সেই সুযোগ থাকা উচিত বলে মত দিয়েছে দলটি। একই সাথে কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়ে সমর্থন করেছে তারা। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। এদিন সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল প্রস্তাবের পরিবর্তে বিএনপি তাদের 31 দফার আলোকে সংশোধনের সুপারিশ করেছে। 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সে সরকারের মেয়াদ 3 মাস রাখা ও প্রধান উপদেষ্টা বিচার বিভাগের বাইরে থেকে করা যায় কিনা তা নিয়ে আরও আলোচনার বিষয়ে একমত হয় 2 পক্ষ। চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। আগামী মঙ্গলবার হবে 3য় দফার বৈঠক। ধন্যবাদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে 1 সপ্তাহের বেশি সময় লাগার কথা না। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের সংকট সৃষ্টি হবে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রোববার বিকালে গুলশানে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে 2 দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই, এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় আইসিটি উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। মানুষের ভোটের অধিকার নিশ্চিতে যে কোনো কর্মসূচিতে সবাই একসঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন বাম নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলে দেবে যে কথার কথা যে তুমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করো, কারণ তারা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারা এটা ঘোষণা করবে তত দ্রুত বাংলাদেশের অনেক সংকট দূর করেই আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবো বলে আমরা মনে করি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক অপপ্রচার চলছে। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রোববার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মুখপাত্র উমামা ফাতেমা। বলেন, তদন্তের আগেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।
তার দাবি, ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজনের পাশাপাশি ছাত্র দল ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিল, কিন্তু হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা স্পষ্ট নয়। এ ঘটনায় যারাই জড়িত, যে দলেরই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না, এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এজাহারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটিকে যেভাবে করে অনবরত এইখানে ড্র্যাগ করা হচ্ছে, আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে বাংলাদেশ। উত্তরণ পরবর্তী পেটেন্ট বা সত্ত্ব জটিলতায় পড়বে ওষুধ শিল্প। হারাতে হবে বাজার সুবিধা। কৌশল হাতে না নিলে বাড়বে উৎপাদন ব্যয়। একই সাথে দেশের বাজার দখল করবে বিদেশি ওষুধ। অভিঘাত মোকাবেলায় বাড়াতে হবে সক্ষমতা। উদ্যোক্তারা জানান, প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে নিজেদের সঙ্গে সরকারের সহায়তাও দরকার। ঔষধ উৎপাদন এবং বিপণনে শক্ত জায়গা তৈরি করেছে বাংলাদেশ। দেশীয় উৎস থেকেই পূরণ হয় স্থানীয় চাহিদার প্রায় 100%। স্বল্পোন্নত দেশ হওয়ায় মেধাস্বত্ব আইনকে পাশ কাটিয়ে বিদেশি ওষুধ উৎপাদন করে স্থানীয় প্রতিষ্ঠান। কিন্তু উন্নয়নশীল দেশ থেকে উত্তরণ হলে বন্ধ হবে প্রণোদনা, কাঁচামাল আমদানিতেও দিতে হবে বাড়তি শুল্ক। এমন এক কঠিন বাস্তবতায় শুরু হয়েছে প্রস্তুতি। 2026 সাল পরবর্তী চ্যালেঞ্জ উত্তরণে বাড়তি বিনিয়োগ করেছে একাধিক প্রতিষ্ঠান। ওষুধের গুণগত মানেও আসছে পরিবর্তন। পেটেন্ট যারা বাইর করবে, যে ওষুধগুলো যারা প্রথম তৈরি করবে, তাদের সাথে যদি আমরা চুক্তি করি যে তোমাদের ওষুধ আমরা এখানে তৈরি করব এবং আমাদের এখান থেকে তোমরা নিয়ে নেবা, সেটা দরকার হলো R&D এবং ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট। এটা যদি করি তাহলে এই গ্র্যাজুয়েশন আমাদের কোনো এফেক্ট করবে না। সারা পৃথিবীতে বায়োলজিক্যাল ড্রাগ কেমিক্যাল ড্রাগকে সরাই দিচ্ছে। বায়োলজিক্যাল ড্রাগস এত উন্নতি করছে, যদি আমরা সেই সেক্টরগুলোকে ধরতে পারি, এবং আশা করি ধরব, সেই জন্য আমাদের দরকার R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্বমানের ওষুধ উৎপাদনে বড় দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করার বিকল্প নেই। ওয়ান ফার্মা হলো খুবই ভেরি রিসেন্ট কোম্পানি, আরও আধুনিক মেশিন, যার জন্য ওষুধটার গুণগত মানও আরও ভালো। ডে বাই ডে তো ইমপ্রুভ হচ্ছে, টেকনোলজি ডেভেলপ হচ্ছে। আমরা চাই যে মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। বলা হচ্ছে, ঝুঁকি মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্যকরণে জোর দিতে হবে। পেটেন্ট বা সত্ত্ব গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। কিভাবে বাংলাদেশে উৎপাদিত পণ্য রিভার্স প্রোডাকশনের মাধ্যমে আবার তাদের দেশে এক্সপোর্ট করা যায়, সেই বিষয়টি দেখা, এবং সেক্ষেত্রে অবশ্যই দেশীয় উৎপাদকদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে আমাদের এখানে উৎসাহিত করা দরকার। এপিআই সেগুলোর জন্য কারখানা স্থাপনের জন্য আমাদের একটা স্পেশাল ইকোনমিক জোনকে ডেডিকেট করা এবং দেশের ভিতরে ওষুধের কাঁচামাল তৈরি করা, এবং একই সঙ্গে আমরা যেন এই ট্রিপসের যে বাস্তবায়ন সেটা যেন পিছিয়ে নিতে পারি, অন্তত যদি 10 বছর আরো পিছাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সময়ের ভিতরে বাংলাদেশের সক্ষমতা অনেকটাই বাড়বে। ওষুধের দেশীয় বাজারের আকার $300 কোটি, 150টিরও বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশি ওষুধ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ছেলে আকরাম সচ্ছলতা আনতে পাড়ি জমায় রাশিয়ায়। 2.5 মাস আগে যোগ দেয় রুশ বাহিনীতে। ইউক্রেনের সাথে যুদ্ধে মিসাইলের আঘাতে সে প্রাণ হারায়। শোকের ছায়া এখনও কাটেনি পরিবারে। স্বজনরা জানায়, মূলত নাগরিকত্ব দেয়া আর বাড়তি সচ্ছলতার কথা বলেই রুশ বাহিনীতে নেওয়া হয় আকরামকে। দেওয়া হয় যুদ্ধ প্রশিক্ষণও। আর এখন মৃত্যুর পর খোঁজ নেই মরদেহের। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছে পরিবারটি। বোনের বিয়ে দিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে পরিবার। হাল ধরতে প্রায় বছরখানেক আগে রাশিয়া পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়ার হোসেনপুর গ্রামের ছেলে আকরাম হোসেন। সবই চলছিল ভালো, হঠাৎ একটি ফোন কলেই যেন সব শেষ। জানা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ যায় এই বাংলাদেশি তরুণের। বাড়ি জুড়েই আহাজারি।
স্বজনরা জানায় রাশিয়া গিয়ে প্রথমেই একটি চীনা কোম্পানিতে ওয়েল্ডারের কাজ করত আকরাম। বাড়তি সচ্ছলতা আনতে দালাল মারফত চুক্তিতে রুশ বাহিনীর হয়ে অংশ নেয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। 13 এপ্রিল থেকেই ছিল যোগাযোগ বিচ্ছিন্ন। পরে 18 এপ্রিল আরেক বাংলাদেশি সহযোদ্ধা জানায় ইউক্রেনে মিসাইল হামলায় মারা গেছে আকরাম। সে তো নিয়া দুজন মেজে নিয়ে লাগাই দিছে, আমার ছেলেরে বিক্রি করে দিছে নিয়ে আসারা। আমার ছেলে কইছে আম্মা আমি ঘুমুত্তরটা শোয়ালে ফোন দিমু। আমার ছেলে দিয়ে আর ফোন দিল না, আমার ছেলে আর ফোন দিল না। আমার ছেলে কোনো রাশিয়ান ভাষাও জানে না, 15 দিন ট্রেনিং করে ইউক্রেন পাঠাই দিছে। আমি আমার ছেলের লাশটা আমি দেখতাম, আমি আতায়া মাতায়া আমি দাপন কাপন করতাম চাই, আমার ছেলের লাশটা আমি চাই। 5 ভাই বোনের মধ্যে সবার বড় আকরাম। কৃষক বাবাকে নিয়ে অভাব অনটনে কাটত সংসার। তাকে প্রবাসে পাঠাতেও লাখ লাখ টাকা ধার দেনা করে পরিবার। এখনও পিঠে সেই ঋণের খড়গ। তবে সবকিছুর উপরে মরদেহ ফেরত চায় পরিবার। আমরা কোম্পানি দিছি, আমার নাতিরে যুদ্ধের দেশে নিল কেন, আমার নাতিরে বেচলো কেন? দেশের নাগরিকত্ব দিবে, টাকার প্রলোভন দেখে ওখানে ওই সেনাবাহিনীতে নিয়ে গেছে। মরদেহের বিষয়ে এরই মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে স্থানীয় প্রশাসন। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। পরিবার জানায় আকরামকে যুদ্ধে যেতে বারণ করেছিলেন তারা। উত্তরে আকরাম জানায় ইচ্ছে থাকলেও দেশে ফেরার আর উপায় নেই তার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামের বেশিরভাগ সড়ক ও ফুটপাত হকারদের দখলে। উচ্ছেদে অভিযান পরিচালনার আগে ও পরে চলে লুকোচুরি খেলা। অতীতে নানা প্রচেষ্টার পরও দখলদারিত্বের কাছে হার মানতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এবার হকারদের জন্য ইভিনিং পে মার্কেট চালুর পাশাপাশি রেলওয়ের জায়গায় তাদের পুনর্বাসন করতে চায় সংস্থাটি। ঝকঝকে সড়ক, ফুটপাতে নেই দোকানপাট, দখলদারিত্ব। অবিশ্বাস্য হলেও এমন চিত্র চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট এলাকার। এমন দৃশ্য কাছাকাছি সময়ে দেখেনি নগরবাসী। নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত বরাবরই থাকে হকারদের দখলে। তবে মেয়রের পরিদর্শনে আসার খবরে এত আয়োজন। বিষয়টিকে আইওয়াশ বলছেন যাত্রী পথচারীরা। আমি সবাইকে জিজ্ঞেস করব আজকে এত ক্লিন কেন, এটা আমি জানতাম না মেয়র সাহেব আসবেন, এটা এরকম যেন সবসময় থাকে। মেয়র আসতেছে এই জন্য সবাই সচেতন, আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগছে। প্রশাসন বা মেয়র সাহেব আসছে এই জন্য হয়তো আজকের এইটা আমরা চাই এটা সারাক্ষণ এরকম থাকুক। ক্ষণিকের জন্য চৌকি সরিয়ে ও বৈদ্যুতিক লাইন বন্ধ রাখলেও মেয়র যেতেই আবার আগের মতো। কোথা থেকে ভাবনি জব নেন না, আমাকে জব নেই দরকার নেই, আমরা যার থেকে জব নেই তার থেকে জব নেন। আমার দ্বারা কোনো ফুটপাতের কোনো ক্ষতি হয় না, কোনো মানুষের ক্ষতি হয় না, এটা গ্যারান্টি। এখানে অনেক হাজার হাজার দোকান, এদেরকে যদি সবাইকে যদি তুলে দেয় তাহলে এরা কি করবে? ওই মেয়র আসলে আমাদের কি অবস্থা করে, সেই মেয়র আসলে আমাদের কি অবস্থা করে, এভাবে করে আমাদেরকে হয়রানি করতেছে। আসলে আমরা এই গরিব মানুষ, আমরা কোথায় যাবো ভাই? সমস্যার সমাধানে আপাতত নাইট মার্কেট ও পে পার্কিং চালুর পাশাপাশি নির্ধারিত সময় বেঁধে দেওয়ার ঘোষণা দেন মেয়র। 3টা থেকে রাত 11টা পর্যন্ত একটা ডিসিপ্লিন রয়েছে, কোনো ধরনের চৌকি এখানে বসানো যাবে না। এটা একটা ইভিনিং মার্কেট হবে, বিকাল 3টার পর থেকে পে পার্কিং হবে এবং পে মার্কেট হবে। তাহলে পে মার্কেট হয়ে গেলে তারাই সেটা দেখভাল করবে। অস্থায়ী এসব দোকান থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি পক্ষ। অতীতে শত চেষ্টা ও উদ্যোগের পরও দখলমুক্ত করা যায়নি, যা বন্ধে হকারদের স্থায়ী পুনর্বাসন করতে চায় সিটি কর্পোরেশন। অল্টারনেটিভ কোনো জায়গা যদি আমি পাই, এই জন্য ইনফ্যাক্ট এই জায়গায় আসে। আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে, অকেজো জায়গা, এখানে মানুষ দখল করে রেখেছে। এই জায়গাটা যদি আমরা হকার্সদের জন্য অন্ততপক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি, এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে 3 ছাত্রকে বলাৎকারের অভিযোগে বাকুলিয়া থানায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার রাতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। পুলিশ জানায় মানারুল কোরআন মাদ্রাসা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। এই শিক্ষক মাদ্রাসার 3য় ও 4র্থ শ্রেণীর 3 জন ছাত্রকে বছরখানেক ধরে বলাৎকার করছেন। এই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। এই ঘটনায় শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। পরে একজন অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানান বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নিলামে বিক্রি করা হলো মাছ পদ্মার বালুর স্তূপ। শর্ত ভঙ্গ করে বালুর স্তূপের পরিবর্তে নদীর তলদেশ থেকে অন্তত ৩০টি অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রয়্যাল মাঝির বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ের পদ্মার ডান তীর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। শরীয়তপুরের বাঁশতলা থেকে সুরেশ্বর পর্যন্ত পদ্মা নদীর চিত্র এটি। সারি সারি ড্রেজারে অপরিকল্পিতভাবে যে যার মতো করে কাটছে বালু। ১,৪১৭ কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকেই এই বালু উত্তোলন করছে একাধিক চক্র। গত ৬ এপ্রিল প্রায় ৫ কোটি টাকায় পদ্মার মাঝে থাকা স্তূপ থেকে ১০ কোটি ঘনফুট বালু নিলামে বিক্রি করে নড়িয়া উপজেলা প্রশাসন। শর্ত অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু কাটতে পারবে না ঠিকাদার, অথচ ঠিকাদার কার্যাদেশ মানছে না বলে অভিযোগ উঠেছে। কিনার থেকে বালু কাটতেছি, কারণ কিনারে না কাটলে আমরা ওই জায়গায় যাইতে পারবো না, কাটতে পারবো না। এটা আমরা খননের মাধ্যমে একটা চ্যানেল করে আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকবো। প্রশাসনিক লোক আছে, তারা দেখে যদি বলে যে না এই জায়গায় তোমরা কাইটো না, তোমরা সরে যাও, তাহলে আমরা সরে যাব। শর্ত মানা হচ্ছে, যদি ড্রেজার যারা চালায় তারা যদি শর্তের ব্যত্যয় করে আমরা এটা দেখব। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার ভাঙনে বসতি হারায় এই জনপদের ২০,০০০ পরিবার। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হওয়া ডান তীর রক্ষাবাঁধটি ক্ষতিগ্রস্ত হলে আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। শতে ড্রেজার বালু কয়েকটা নিয়ে যায়, রাত্র হইলে সারা রাত কাটে, বিকাল হইলে এদিকে ভিড়ায় রাখে। এখন ওই যেভাবে ড্রেজিং দিয়া বালি কাটতেছে, এটা আমাদের আবার ভয়ের আতঙ্ক কাজ করতেছে। এইখান থেকে পরিত্রাণের জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা অনুরোধ জানাই যাতে অবৈধ বালি উত্তোলন বন্ধ হয়। এভাবে বালু উত্তোলন ডান তীর রক্ষাবাদের জন্য হুমকি উল্লেখ করে উপজেলা প্রশাসনকে তা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা টেকনিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র ড্রেস ম্যাটেরিয়াল সেখান থেকে অপসারণ হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তলদেশের কোনো বালি সরানো যাবে না। শর্ত সাপেক্ষে সাকশন মেশিনের অনুমোদনটি দেওয়া হয়েছে, কিন্তু শর্তে কিন্তু বলা হয়েছে যে এটির জমির যে স্বাভাবিক উচ্চতা সেটি তাদের বহাল রাখতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। পদ্মা নদীর ৩ কিলোমিটার এলাকা জুড়ে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। চলছে বোরো ধান কাটার মৌসুম, তবে বাদ সাধছে আকস্মিক বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, সাথে বজ্রপাতের আতঙ্কে জমিতে নামতে ভয় পাচ্ছেন কৃষকরা। এ বিষয়ে আরও জানবো, জামালপুর থেকে সহকর্মী সাগর ফরাজে যুক্ত হচ্ছেন। সাগর, জামালপুরে এখন আবহাওয়া কেমন দেখছেন এবং বৈরী আবহাওয়ার বোরো ধান কাটায় কি রকম প্রভাব পড়ছে একটু জানাবেন। দেখুন, এই গতকাল রাত থেকে আসলে বৃষ্টির যে আভাস আমরা পেয়েছি বা বৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সকাল এই 5 মিনিট আগে কিন্তু শেষ হলো, কিন্তু এখনও আবহাওয়া কিন্তু খারাপ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা কিন্তু মাঠে নামতে পারেনি। কৃষকের সোনালি যে ফসল সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ফলনও ভালো হয়েছে কৃষকরা বলেছেন। কিন্তু এই মৌসুমে একটি উৎসব থাকে, বৈশাখের এই দিনগুলোতে একটি উৎসব থাকে ধান কাটার, মাড়াই এবং কি সেগুলোকে সংগ্রহ করে ঘরে তোলার, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, দেখতে পারিনি। আসলে একটি বিষয় বলে রাখি, জামালপুরে এবার কিন্তু ধানের আবাদ হয়েছে প্রায় 1,27,000 হেক্টর জমিতে। আর এমনিতে এই ধানের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখান থেকে চাউল তৈরি হবে, সেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5,71,000 মেট্রিক টনেরও বেশি। একটি বিষয় বলে রাখি, আজকে সকাল থেকে আমরা এই মাঠে রয়েছি। এটি হচ্ছে জামালপুর ইসলামপুর উপজেলার একটি ফসলের মাঠ। এই মাঠের অবস্থা আমরা দেখেছি, সকাল থেকে বৃষ্টি সহ বজ্রপাত এবং কি এই বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা কিন্তু মাঠে নামেনি। তবে কৃষি কর্মকর্তা যেটি বলেছেন যে 80% ধান পেকে গেলেই ধানগুলো কেটে ফেলার তারা কৃষকদের জন্য উপদেশ দিয়েছে। ধন্যবাদ সাগর যোগ দেওয়ার জন্য। চাঁদপুরের বিভিন্ন চরে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ ফসল জমি থেকে তোলা হয়েছে। মরিচের আশাব্যঞ্জক ফলনে খুশি কৃষক, তবে দাম ভালো না পাওয়ার শঙ্কাও রয়েছে। আবহাওয়া ভালো থাকায় মরিচের আবাদ উৎপাদন বেশি হয়েছে। ভালো দাম পেতে মরিচ শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাঁদপুরের হাইমচরের মাঝের চর এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষাণী। বৃষ্টি হলে আরো অনেক বেশি হইতো আলহামদুলিল্লাহ। বৈশাখ মাস তো ভরপুর থাকতো মরিচ, তো মনে করেন এবার যা ধরছে পানি আল্লাহ চেয়েছে যা।
মৌসুমের মাঝামাঝি সময়ে বৃষ্টি হলে ফলন আরও বেশি হতো, যদিও দাম আরও ভালো পাওয়ার আশায় ছিলেন কৃষকরা। বর্তমানে স্থানীয় বাজারে শুকনো মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। দাম বেশি হয়েছে, পয়সা আগুয়েছি, আর দানা ফেনা করে করছি সার, কিন্তু এই মরিচের দামে আগুয়ে দেয়নি। অন্য বছর কম হয়, মরিচ কম হয়, কিন্তু দাম ভালো ছিল, এবার দাম কম। মরিচ ভালোই হয়েছে, কিন্তু দাম নাই। চাঁদপুর কৃষি বিভাগ বলছে বিজলি প্লাস, বালিয়াঝুজি সহ স্থানীয় জাতের মরিচ বেশি আবাদ হয় চাঁদপুরে। জেলায় 1500 হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে, হাইমচরেই হয়েছে প্রায় 600 হেক্টর জমিতে। ভালো দাম পেতে কয়েক মাসের জন্য মরিচ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। 2-3 মাস সংরক্ষণ করলেই এখন যদিও বাজার দাম আপনারা কম পাচ্ছেন, কিন্তু 2 মাস পরে আপনাদের মরিচের দাম 300-350 টাকা করে বিক্রি করতে পারবেন, এতে করে আপনারা লাভবান হবেন। চলতি বছর জেলায় মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2000 টন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লায় আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। ভালো দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে অল্প দামেই হাতছাড়া কষ্টার্জিত হাজার হাজার মন আলু। ন্যায্য মূল্যের আশায় সরকারিভাবে সংরক্ষণের দাবি কৃষকদের। কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতেই আলু সংরক্ষণের এমন দৃশ্য। এবার আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। লাভের আশায় বেশিরভাগ কৃষকই ধার দেনা করে আলুর আবাদ করেন, তবে সংরক্ষণের অভাব আর দাম না পাওয়ায় নষ্ট হতে বসেছে কষ্টার্জিত ফলন, হারাতে বসেছে মূলধন। প্রচুর আলু ঘরে রয়েছে, মানুষ বিক্রি করতে পারে না। 15 টাকা ইন্টারনেট খরচ হলে প্রতি বস্তায় এখন আলু কত হলে 20 থেকে 30 মন, 15 মন। তো যদি 1000 টাকা আলু বেছে, তারপরে গৃহস্থের ঘাট শেষ হতো না। কাঙ্ক্ষিত দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে অনেক কৃষকই আলু উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। 1 ঘন্টা খেত করছি, 14,000 টাকা পুঁজি খাটাইছি, আলু ঘরে পড়েছে, আলু দিয়ে কি করি আমার দেখা গেছে অর্ধেক পুঁজি আমার আইয়া না, ঘরে বসতে আছে আলু। 30 লাগাইছি, মনে করেন 100 মন আলু হইলো, তো মনে করেন আমার 80,000 টাকা গেল। তো 80,000 টাকা ওখানে আলুর দর মনে করেন 400 টাকা। তো আমরা শেষ পর্যন্ত বেচা দেয় কিতা আমার 40,000 টাকা নাই। তবে ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তার। জানালেন চেষ্টা চলছে সরকারিভাবে সংরক্ষণেরও। সাময়িকভাবে আমরা আমাদের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা দেশীয় পদ্ধতিতে স্বল্প সময়ের জন্য আলু সংরক্ষণ করে রাখবে। এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে, যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 10,254 হেক্টর জমিতে। চাষ হয়েছে 9,061 একর জমিতে। ফলন হয়েছে 22,90,078 টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বর্ষবরণ উপলক্ষে রংপুরে প্রথমবারের মতো আয়োজন হয়েছে সাধু মেলা। জেলার পাবলিক লাইব্রেরি মঞ্চে চলছে সুরের আরাধনা। মুগ্ধতা ছড়াচ্ছে ফকির লালন শাহের গানের সুর লহরী। আমাদের যে শিকড় লালন গীতি, এই লালন গীতি আমাদের জনগণ আবার শুনতে পাচ্ছে। লালন সঙ্গীত যারা, সাধু যারা, তারা নতুন করে ফিরে এসেছে। লয়ে সাঙ্গ পাঙ্গ বনবিহঙ্গ প্রসন্ন করিলেন। আমরা আসলে আমাদের বাউল ফকিররা আমাদের নিগুর ইসলামের কথা বলেছে, সনাতনের নিগুর কথা বলেছে, কিন্তু বাংলায় খুব সহজে। সাধুরা যেমন তাদের জীবনটা নির্মোহ জীবন যাপন করে, সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই মূল মন্ত্রটা এই সাধু মেলা থেকে আমরা মূলত প্রত্যাশা করছি।
জানতে পারি। আমাদের যে পুরাতন বাউলের ঐতিহ্যবাহী গানগুলো আছে এগুলো আসলে সবারই তো প্রাণ ছুঁয়ে যায়, ওই টানে আসা আসি বসা এখানে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের 1 মাস পেরোলেও এখনও নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। নিরীহ বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে চলছে অবিরত বিমান হামলা। গেল 24 ঘন্টায় আগ্রাসনে প্রাণ গেছে আরও 33 ফিলিস্তিনের। আহত হয়েছেন উপত্যকার অর্ধশতাধিক বাসিন্দা। এদিকে সোমবার ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ গাজায় বানি সোহেলার একটি বাড়িতে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে মৃত্যু হয় কমপক্ষে 3 জনের। এর আগে রাতভর বোমা বর্ষণ চলে রাফা, খান ইউনিস, জাবালিয়া সহ একাধিক স্থানে। এছাড়াও আল মাওয়াসি ক্যাম্প সহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিরন্তর বোমা বর্ষণ করছে আইডিএফ সেনারা। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ গেছে 51,000-এরও বেশি ফিলিস্তিনের। যদিও গাজার সরকারি তথ্য অনুসারে এই সংখ্যা 61,700-র বেশি। অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকেই গাজায় 15 চিকিৎসাকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ঘটনার 1 মাস পর ইসরায়েলের তদন্ত প্রতিবেদনে উঠে এলো এ তথ্য। হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের বেশ কিছু গাফিলতি খুঁজে পেয়েছে আইডিএফ। ভুল বোঝাবুঝি ছাড়াও নির্দেশ অমান্যের কারণেও ঘটেছে হত্যাকাণ্ড, যা প্রমাণ মিলেছে তদন্তে। আগের তদন্ত রিপোর্টে ভুল তথ্য দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এবার বরখাস্ত করা হয়েছে জড়িত এক ডেপুটি কমান্ডারকে। গেল মাসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক গাড়িবহরে জেনে শুনে কমপক্ষে 100 রাউন্ড গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় 15 স্বেচ্ছাসেবী ও চিকিৎসা কর্মীর। পরে তাদের মরদেহ মাটিতে পুঁতে রাখে আইডিএফ। 1 সপ্তাহেরও বেশি সময় পর দেহাবশেষ উদ্ধার করা হয়। এদিকে ইসরায়েলি তদন্তকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, জানিয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন স্বাধীন তদন্তের আহ্বান। নতুন করে কমপক্ষে 30,000 সেনা সদস্য নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গাজা, পশ্চিম তীর ও আশপাশের এলাকায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আগ্রাসনের পাল্টা জবাব দিতেই হামাসের গোপন সামরিক ঘাঁটিতে চলছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের অজুহাতেই গাজায় 1.5 বছর ধরে বর্বরতম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংসতা থেমে নেই দখলকৃত পশ্চিম তীরেও। এসব অভিযানে সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি প্রাণ হারিয়েছে হামাসের বহু সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, চলমান যুদ্ধে তাদের হাতে নিহত হয়েছে হামাসের কমপক্ষে 12,000 সদস্য। এদিকে হামাসের দাবি, গত 1.5 বছরে 6,000 যোদ্ধাকে হারিয়েছে তারা। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে আরও নৃশংস ইসরায়েল। এবার তাদের পাল্টা জবাব দিতে কমপক্ষে 30,000 যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বার্তা সংস্থার তথ্যের বরাতে জানা যায়, গেরিলা যুদ্ধের কৌশল রপ্তে উপত্যকায় ব্যাপক আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হামাসের নতুন সদস্যদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির গোপন সামরিক ঘাঁটিতে রকেট হামলা ও বিস্ফোরক পুঁতে রাখার কৌশল শেখানো হচ্ছে তরুণ যোদ্ধাদের। মূলত ইসরায়েলি আগ্রাসনের মাত্রা চরম আকার ধারণ করায় বড় ধরনের মানব ও অস্ত্র সংকটের মুখে পড়েছে হামাস, যা সামাল দিতেই নেওয়া হয়েছে নতুন সদস্য নিয়োগের পদক্ষেপ। তবে ঠিক কবে, কোথায়, কিভাবে হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া তা স্পষ্ট করেনি কাশেম ব্রিগেড। তাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও ইয়েমেনে ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র। এবার রাজধানী সানার একটি বাজারে বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 12 জনের, কমপক্ষে 30 জন আহত। রোববার রাতে চালানো হয় এ হামলা। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। শঙ্কা বাড়তে পারে প্রাণহানি, চলছে উদ্ধার কাজ। শনিবারও রাজধানী সানা ও উপকূলীয় হোদেইদায় 29 দফা ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন সেনারা। টার্গেট করা হয় বিমান ও সমুদ্র বন্দর। গেল বৃহস্পতিবার হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় প্রাণ হারান কমপক্ষে 80 বেসামরিক। দখলের 1 দশকেরও বেশি সময় পর ক্রাইমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শান্তি চুক্তির আওতায় মিলতে পারে এই স্বীকৃতি। মার্কিন সূত্র থেকেই এ খবর পাওয়ার কথা জানিয়েছে ব্লুমবার্গ।
যা বাস্তবায়িত হলে অবসান ঘটবে কয়েক যুগের দ্বন্দ্ব। কৌশলগত অবস্থান আর ভূ রাজনৈতিক কারণেই উপদ্বীপটি ঘিরে রাশিয়া ইউক্রেনের দীর্ঘদিনের বিবাদ। তাই স্বীকৃতির গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় ক্রাইমিয়া। কৃষ্ণ সাগরের কোল ঘেঁষা এক উপদ্বীপ ক্রাইমিয়া পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ হিসেবে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে ২৭,০০০ বর্গ কিলোমিটারের ভূখণ্ডটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ আর ভৌগোলিক অবস্থানগত কারণেই যুগে যুগে অঞ্চলটি ঘিরে রয়েছে বিবাদের ইতিহাস। অষ্টাদশ শতকে রাশিয়ান সম্রাজ্ঞী ক্যাথরিন দি গ্রেটের আমলে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ক্রাইমিয়া উপদ্বীপ। এর আগে অটোম্যানদের সাথে চলে দীর্ঘ লড়াই। তবে আবারও ১৮৫৩ সালে অঞ্চলটি ঘিরে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামে ব্রিটিশ, ফরাসি ও অটোম্যান সেনারা, ইতিহাসে যার নাম ক্রাইমিয়ান যুদ্ধ। ৩ বছর ধরে চলা সেই সংঘাতে প্রাণহানি হয় ৫ লাখেরও বেশি মানুষের। অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ক্রাইমিয়া স্বায়ত্তশাসিত ভূখণ্ডের খেতাবপ্রাপ্ত হলেও ১৯২১ সালে অঞ্চলটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়। ১৯৫৪ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার অধীনস্থ থাকার পর সেটিকে ইউনিয়ন অন্তর্ভুক্ত ইউক্রেনের কাছে হস্তান্তর করেন তৎকালীন গভর্নর নিকিতা ক্রুশ্চেভ, যার পেছনে স্পষ্ট কোনো কারণ আজও খুঁজে পাওয়া যায়নি। ১৯৯১ সালে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ক্রাইমিয়া ঘিরে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনে দ্বীপটির মালিকানা দাবি করে মস্কো, কিয়েভ দুপক্ষই। এর পরের ২ দশকে অঞ্চলটিতে তৈরি হয় একের পর এক অস্থিরতা। এক পর্যায়ে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। পরে গণভোটের মধ্য দিয়ে মস্কোর সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্তি ঘটে ক্রাইমিয়ার। সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পাহাড় বেষ্টিত অঞ্চলটি। এখানেই অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগর ঘাঁটি, যেটিকে কেন্দ্র করে পরিচালিত হয় রাশিয়ার সুপরিচিত ব্ল্যাক সি ফ্লিট। এছাড়াও দ্বীপটিকে মিসাইল লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করে আসছে মস্কো। ভৌগোলিকভাবে কার্যপ্রণালীর কারণে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ক্রাইমিয়া, তবে উত্তরে ইউক্রেনের সাথে সংযোগ রয়েছে ভূখণ্ডটির। বিখ্যাত পর্যটন স্পট হিসেবেও নাম রয়েছে ক্রাইমিয়ার। গম, ভুট্টা এবং সূর্যমুখী উপদ্বীপটির মূল উৎপাদিত শস্য। দুটি শস্য বন্দর ছাড়াও একাধিক রাসায়নিক পরিশোধনাগার ও খনি রয়েছে অঞ্চলটিতে। আয়তনে বেলজিয়ামের চেয়ে কিছুটা ছোট ক্রাইমিয়া, যার যুদ্ধপূর্ব ২০ লাখ জনসংখ্যার বেশিরভাগই রাশিয়ান। এছাড়াও ২৪% ইউক্রেনীয় আর ১২% তাতার মুসলিমদের বাস উপদ্বীপটিতে। তবে অঞ্চলটিকে এবার রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র, যার তথ্য উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। অনিক রহমান, যমুনা নিউজ।